আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশন সে অধিবেশন বসেছে। আমি যে ভিডিওটি করছি শনিবার দিন, আর সংসদ অধিবেশন বসার পর মুলতবি হয়ে গেছে। আগামীকাল অর্থাৎ রোববারে আবার নতুন করে অধিবেশন বসবে। সরকারি দল বিএনপি যথারীতি স্পিকার মনোনয়ন দিয়েছেন। তারপর সংসদীয় দলের নেতা, হুইপ, চিফ হুইপ থেকে শুরু করে সংসদের যত কার্যপ্রণালী বিধি অনুযায়ী যত নিয়মকানুন আছেন সব কিছু তারা অনুসরণ করেছেন এবং সংসদ নেতার আসনে জনাব তারেক রহমান বসেছেন। এবং যে আসনটিতে গত 15-16 বছর ধরে প্রচণ্ড প্রতাপ নিয়ে শেখ হাসিনা এমনভাবে বসেছেন যে ট্রেজারি বেঞ্চের বাম দিকের একেবারে প্রথম সারির বাম দিকের প্রথম চেয়ারটি হয়তো শেখ হাসিনার জন্যই বরাদ্দ। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে 2041 সন পর্যন্ত ওই চেয়ারের দিকে কেউ নজর দিতে পারবে না। তারপর শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, হতে পারেন তিনি সাইমা ওয়াজেদ পুতুল, কিংবা হতে পারেন জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি ওই চেয়ারের অধিকারী হবেন। এরকম চিন্তা যখন আওয়ামী লীগের এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, অলমোস্ট 50% লোক, সেই 50% লোকের মধ্যে বদ্ধমূল ধারণা। আওয়ামী লীগের অনেক বড় বড় মানুষের সঙ্গে আমি কথা বলেছি, যারা 70, 75, 80 বছর বয়স, 7বার 8বার করে সংসদ সদস্য হয়েছেন, অত্যন্ত উচ্চশিক্ষিত। সে সকল মানুষও আমাকে বলেছেন যে, দেখো রনি, শেখ হাসিনার অলৌকিক ক্ষমতা আছে, সে যা বলে তাই হয়ে যায়। তারা একথাও বলেছেন যে, অবাক ব্যাপার যে আমাদের রোগ হয়, বালাই হয়, কিন্তু শেখ হাসিনা রোগ বালাই হয় না। আমরা যখন তার কাছে যাই, তাকে দেখি সে আগের চেয়ে আরও বেশি সবল, আরও বেশি শক্তিশালী। তো এই কথাগুলো তারা আমাকে বলেছেন। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে কী পরিমাণ মিথ অ্যান্ড ম্যাথোলজি ছিল, জাস্ট একটা উদাহরণ দিই। বাংলাদেশে যে কজন শিক্ষিত অধ্যাপক আছেন তার মধ্যে নিঃসন্দেহে মুনতাসির মামুন, সে আওয়ামী লীগ করে, কিন্তু তার যে শিক্ষা দীক্ষা নিয়ে তো আপনি কোনো কথা বলতে পারবেন না। তো শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলতে পারবে না। তো একদিন এটিএন নিউজের একটা টকশোতে আমি এবং ডক্টর মুনতাসির মামুন ছিলাম। তো দেখি উনি একা একা হাসছেন। তা আমি বললাম যে, স্যার আপনি হাসছেন কেন? তো বলে যে, আরে বইলো না, শেখ হাসিনার যে কি প্রফেসি আছে, অথবা তার যে সেলফ কনফিডেন্সটা কোন পর্যায়ে পৌঁছে গেছে আমি ভাবতেও পারছি না। তো আমি বললাম যে, কেন, একটু খুলে বলেন তো। তো বললো যে, দেখো এই যে টেলিভিশন দেখো, পাকিস্তান বাংলাদেশের ম্যাচ হচ্ছে এবং এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো। ওই দেখো প্রধানমন্ত্রী তালি বাজাচ্ছে, হ্যাঁ, মানে গ্যালারিতে বসে। তা বললাম যে, স্যার ঠিক আছে, কিন্তু এর সঙ্গে হাসার কি সম্পর্ক? বলে, আজকে সকালে আমি গণভবনে গেছি, তো খেলা নিয়ে কথা উঠলো। তো আমি বললাম যে, প্রধানমন্ত্রী বললো যে, আপনার কি ধারণা কে জিতবে? তো বললো যে, পাকিস্তান একটা শক্তিশালী দল, তো তার সঙ্গে আসলে একটা সম্মানজনক পরাজয় হলে বোধহয় ভালো হয়। মুনতাসির মামুন বললেন। তো শেখ হাসিনা বললেন যে, কি বলেন আপনি, আজকে বাংলাদেশ জয়লাভ করবে, আমি নিজে গ্যালারিতে থাকবো, আপনি দেখেন জয়লাভ করবে। তো মুনতাসির মামুনের বক্তব্য অনুযায়ী এই কথা শোনার পর তিনি উত্তর দিলেন না, কিন্তু তিনি অনেকটা, যাকে বলা হয়, মনে মনে ক্ষুণ্ণ হলেন। তো টেলিভিশনে যখন টকশোর আগে আগে এই যে ম্যাচ শেষ হলো এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত এবং বাংলাদেশ জয়লাভ করলো সেদিনের ম্যাচে, তখন তিনি ওইভাবে হাসছিলেন। তো এইরকম ধীরে ধীরে বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার যে প্রফেসি, সেটা ছড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। এই গেল এক। 2 নম্বর হলো যে বিএনপিকে আওয়ামী লীগ মনে করত একটা অভিশপ্ত দল, এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে যারা যারা আছেন, মানে তারা যে ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন, বাংলাদেশে আসতে পারবেন, প্রধানমন্ত্রী হয়তো দূরের কথা, এই জিনিসগুলো তারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। বরং তারেক রহমান সাহেবকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, গালাগাল দেওয়া, তুই-তুকারি করা, এটা আওয়ামী লীগের একটা ফ্যাশন এবং স্টাইলে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী বয়স্ক মানুষ, তিনি দুঃসম্পর্কে তারেক রহমান সাহেবের আত্মীয় হন বটে। তো সেই অর্থে তিনি একটা কথা হয়তো বললে অনেকের কাছে অস্বাভাবিক মনে হবে না, কিন্তু
একেবারে তারেক রহমান সাহেবের সে বয়সে ছোট ছাত্রলীগের যারা ছেলে মেয়ে রয়েছেন তারাও তারেক রহমান সাহেবকে তুই তুকারি করে কথাবার্তা বলতেন। আয় পারলে দেশে আয়, এটা করবো ওটা করবো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তো আল্লাহর রহম যে এই গত 17 মাসে যেভাবে 1 2 3 4 তারেক রহমান সাহেবের ঢ্যাস মার, টিনের চালে কাউয়া, তারেক আমার অমুক, এই কথাগুলো অবশ্য ছাত্রলীগের লোকজন বলেনি। এর কারণে ওই টেকনোলজি, ওই জ্ঞান ছাত্রলীগের মধ্যে তখনও পৌঁছায়নি। এনিওয়ে, কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো, ভীষণ রকম তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো। এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, বেগম জিয়াকে নিয়ে অসুস্থ মহিলা, তিনি তখন জেলখানাতে অসুস্থ, হাতে পায়ে তার বেদনা, এই সময়টাতে তাকে নিয়ে খুবই অশ্লীল কথা বলা হতো। মানে তাকে কি বলবো, তিনি জেলে, স্বয়ং প্রধানমন্ত্রী তিনি একজন সাংবাদিকের সঙ্গে ঠাট্টা করছেন, যে ভাষায় শ্যামল দত্তর সঙ্গে তিনি কথাগুলো বলছেন, আমি এই সময়টাতে আমার রোজা মুখে আমি কথাগুলো বলতে পারবো না। মানে বিভিন্ন রং সং বিয়ে শাদী ইত্যাদি বিষয় টিষয় নিয়ে যে সমস্ত রিউমার ছিল সেই জিনিসগুলো নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ধরনের কথাবার্তা বলা হচ্ছিল। তারপরে জিয়াউর রহমান সাহেব সম্পর্কে বলা হচ্ছিল তিনি তো মুক্তিযুদ্ধ করেননি, পাকিস্তানের চর ছিলেন, তার বীরুত্তম উপাধি খেতাব ছিনিয়ে নেওয়া উচিত বা হবে, সংসদে এটি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা। এরপর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই, কাজেই চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের লাশ সরিয়ে ফেলতে হবে। মানে এটা তো প্রায় 99% তারা করেই ফেলেছিল, আল্লাহর রহমত তারা সেটা করেনি। কিন্তু দেখেন, সেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়ার যে মরদেহ, লাশ, সেটা সমাধিস্থ করা হয়েছে বিপুল গৌরবে, বিপুল সম্মানে, বিপুল মর্যাদার সঙ্গে, উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন অফ দ্য হোল নেশন। তো এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো আওয়ামী লীগের কেমন লাগছে? আপাত দৃষ্টিতে যাই বলেন না কেন, আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে এটা তাদেরকে যতটা না কষ্ট দিচ্ছে, তার চেয়ে শেখ হাসিনার চেয়ারে তারেক জিয়া বসে আছেন এটা তাদেরকে বেশি কষ্ট দিচ্ছে। এমনকি যে ইনুসকে হটিয়ে তারা মনে করেছিল যে ইনুস চলে যাক, বিএনপি বসুক, বিএনপি বসলে তাদের ভালো হবে। কিন্তু তারেক রহমান সাহেব যে ম্যাজিক্যাল কতগুলো কাজ করার চেষ্টা করছেন, এসএসএফের তার যে সিকিউরিটি এটাকে কমিয়ে এনেছেন, সাধারণ ঢিলেঢালা পোশাক আশাক পরছেন, নিজের গাড়ি টাড়ি ব্যবহার করছেন, মানে তার প্রতিটি কাজই নাটকীয়, প্রতিটি কাজই ম্যাজিক্যাল, এবং এটা বাংলাদেশে প্রথা বিরুদ্ধ। এই জিনিসগুলো যখনই মানুষ দেখছে, সঙ্গে সঙ্গে শেখ হাসিনার কথা মনে হচ্ছে যে তিনি 300 জন লোক নিয়ে বিদেশে যেতেন, গণভবনে প্রতি মাসে আপ্যায়ন বিলে এত আসতো, তিনি যখন বিরাট লট বহর নিয়ে বের হতেন, কখনো যেতেন টুঙ্গিপাড়াতে, কখনো এমন যেখানে তিনি যেতেন তিনি ঠিক রানী ক্লিওপেট্রার মতোই যেতেন, এর চেয়ে কম নয়। এই জাঁকজমক তার মধ্যে ছিল। তো সেই অর্থে বাংলাদেশের মেহনতি মানুষের কাছে নৌকার, বঙ্গবন্ধুর যে আবেদন ছিল, গরিব মানুষের কাছে শেখ হাসিনার যে আবেদন ছিল, ঠিক সেই জায়গাটাতে এখন তারেক রহমান সাহেব আঘাত দেওয়ার চেষ্টা করছেন। তিনিও গরিবের বন্ধু হওয়ার চেষ্টা করছেন, তিনিও আলেম ওলামাদের বন্ধু হওয়ার চেষ্টা করছেন। এই দৃশ্য যত আওয়ামী লীগের লোকজন দেখছেন তাদের চোখ রীতিমতো টাটাচ্ছে, কলিজার মধ্যে ধুক ধুক করছে, পেটের মধ্যে বুদবুদ শুরু হয়েছে, অনিদ্রা এবং খাদ্যে অরুচি, এটা তাদের অনিবার্য হয়ে পড়েছে। প্রত্যেকটা লোক, মানে যারা একটু আওয়ামী লীগকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, নিজেদের নামে মামলা আছেন, পালিয়ে আছেন, এটা কোনো বিষয় নয়। বিষয় হলো ওই যে দৃশ্যগুলো দেখছেন, যে তাদের চোখের সামনে আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া, বহু আগের, মানে সখী কেমনে বাঁধিব হিয়া, আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়ে, এটা অনুবাদ করা হয়েছে, এটা সংস্কৃত শ্লোক, সম্ভবত আমি বলবো না, মানে অনেক বহু পুরনো, কয়েক মানে প্রায় 1000 বছরের পুরনো একটা শ্লোক। এটার অনুকরণে মমতাজের গান ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এই গানগুলো। তো এইরকম এখন হলো কি, নিজেদের অঙ্গহানি হয়েছে, ক্ষমতাহানি হয়েছে, প্রবাসে হাজারো সমস্যা আছে, অনেকের বউ ভেঙে গেছে, অনেকের জামাই ভেঙে গেছে, অনেকের ছেলেরা
বিপথে চলে গেছে, অনেকেরই আপনজন মারা গেছেন, অনেকের জায়গায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে, অনেকে মরেও গেছেন। তো এই যে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তাদের কাছে এই মুহূর্তে এই যে বিএনপিকে ক্ষমতায় দেখা, বিএনপির যে ক্ষমতার চেয়ারে বসা, এটা তাদের জন্য ভীষণ রকম কষ্টকর হয়ে গেছে। আচ্ছা, এটা হলো কেন? ফার্স্ট থিং হলো, এটা তো হওয়ার কথা না, কিন্তু এটা হলো কেন? আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলে যে যখনই আপনি কোনো একটা বিষয়ে তাচ্ছিল্য করবেন, কাউকে তাচ্ছিল্য করবেন, কোনো একটা বিষয় ইগনোর করবেন, ঠিক সেই জায়গাটিতেই আপনার পতন হবে। তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, বা ঘর হতে দুই পা ফেলিয়া, একটা বিখ্যাত যে কবিতা, যে একটি শিশির বিন্দু নিজের পায়ের কাছে পড়ে আছে, বাড়ির সামনে পড়ে আছে একটা দুর্বা ঘাসের উপর, সেটা আমার দেখা হয়নি, আমি লন্ডনে আমেরিকা ঘুরে বেড়াচ্ছি। তো এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, হ্যাঁ, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর, অতল, মানে এই যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর মতোই আমাদের এই বাংলাদেশে যারা বিভিন্ন সময় যাদেরকে অপমান করেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, তাদের হাতেই তাদের পতন হয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন এরশাদ সাহেবকে সেনাপ্রধান বানালেন, তিনি কি জানতেন যে যে লোকটি নিয়মিত ড্রিঙ্কস করে, মেয়ে মানুষ ছাড়া কিচ্ছু বোঝে না, আপাদমস্তক শুধু হাসে, কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, এবং সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ করেননি, তার সাহসের কোনো ভূমিকা নেই, তো এরকম একটা মানুষকে যদি আমি সেনাপ্রধান বানাই, আমি নিরাপদ থাকব। বাস্তবে কি হয়েছে? এরশাদ সাহেবের হাতে তার পতন হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে শেখ হাসিনার কী বিশ্বাস ছিল? শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তার কী বিশ্বাস ছিল? রাষ্ট্রপতি বলেন তো, পূবের চাঁদ পশ্চিমে যাবে, মরে যাবে, শাহাবুদ্দিন চুপ্পু তার বাইরে যাবে না। জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি কামানের সামনে গিয়ে বুক পেতে দেবে, মরে যাবে, কিন্তু তার সঙ্গে কখনো অনাহত কিছু করবে না। তো এরকম আপনি যেখানে খুব বেশি আশান্বিত হবেন, আপনার যে সন্তান, যে আত্মীয় স্বজন, যার ব্যাপারে আপনি খুব বেশি আশাবাদী হবেন, সেই আপনাকে ডুবাবে। আর আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি নিজের ছেলের সন্তান, যাকে আপনি খুব বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, শেষমেশ গিয়ে তার করুণার উপর আপনাকে নির্ভর করতে হবে। এখন বাংলাদেশের সবাই বলছে যে শেখ হাসিনার ফিরে আসা, আওয়ামী লীগের পুনর্বাসন, রাজনীতি করা, এসবই তারেক রহমান সাহেবের দয়ার উপরে নির্ভর করবে। ক্যান ইউ ইমাজিন? এটা কি কল্পনা করা যায়? বাট এটাই বাস্তব। আর এটা হয়েছে মূলত যখন আপনি কোনো আশরাফুল মাখলুকাত, মানুষকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, হিংসা করবেন, তাকে অবদমিত করবেন, এবং তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তগুলো যখন আপনি জানেন না, আল্লাহ জানেন, কিন্তু আপনি আগে বলে দিলেন যে ওর দ্বারা কিছু আর হবে না, এটা আল্লাহ সিরিয়াসলি মাইন্ড করেন। তারেক রহমান সাহেব প্রবাসী ছিলেন, তিনি নিজে হয়তো জানতেন না যে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার বিশ্বাস ছিল না। তিনি হয়তো মনে করেছিলেন যে এই 25 তারিখে দেশে এলেন, 24 তারিখ পর্যন্ত তার ধারণা ছিল তাকে হয়তো সারা জীবন ইংল্যান্ডে থাকতে হবে, 25-24 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রকৃতি দেখেন এমন কাজ যে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। কথাগুলো আওয়ামী লীগের জন্য বললাম বটে, কিন্তু এটা আবার বিএনপির জন্য প্রযোজ্য। বিএনপি যদি ক্ষমতার দম্ভে অতীতকে ভুলে যায়, এবং তারা ঠিক আওয়ামী লীগ তাদের সঙ্গে যে আচরণ করেছে, ঠিক সেম আচরণ তারা করে, এবং আওয়ামী লীগকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, একেবারে নিশ্চিত লিখে রাখতে পারেন তাদের পতন আওয়ামী লীগের চাইতে